অরিত্র, আমার সিম্পল কোশ্চেন, আমি যেটা করেছিলাম একই প্রশ্ন অরিন্দম দাকে, যে এটা কাকতালীয় বিধায়ক উঠে গেলেন একটা টেরারিস্ট অর্গানাইজেশনের স্টেজে, যাদবপুরের দেওয়ালে বলা হলো ভারত ভেঙে টুকরো হয়ে যাক, কিংবা পিএফআই থেকে শুরু করে সিমি অথবা এবিটি, সবটা নেহাত কাকতালীয়, আলাদা আলাদা নাকি লিঙ্ক আছে? কি মনে করো, বলো। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাটা বুঝতে গেলে এর সাথে আমি একটা ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, আলোচনাটা ইন্টারেস্টিং হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওয়েব কুপার মিটিংটা ছিল, সেইখানে প্রথম কথা, ওয়েব কুপার মিটিংটা অর্গানাইজ করাই হয়েছে একটা প্রভোকেশনের জন্য, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে, ওয়েব কুপার মিটিংয়ের আগে ওখানে একটি সেমিনার হয়, একটা কনফারেন্স গোছের। সেই কনফারেন্সের সাবজেক্টও ছিল হচ্ছে বিজেপি বিরোধী, অর্থাৎ শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে একটা সেমিনার করা হয়েছে। সেখানে তৃণমূল সমর্থক বিভিন্ন অধ্যাপকরা ছিলেন এবং সেই নিয়ে আলোচনা সমালোচনা ইত্যাদি, এবং তারপর ডেপুটেশন, সেখান থেকে তারপর সিচুয়েশন কি হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এবার ঘটনাটা হচ্ছে বাংলার থেকে বলছো না, নিজেরকে তোমার এভিডেন্স ওনাকে বলেন তো, আপনি ওয়েব কুপার ব্রশিওরটা দেখুন, এটা সবাই জানে, আপনি জানেন না হয়তো। মহা মুশকিল, যেটা ঘটনা ঘটেছে সেটা এগেইনস্টে বলছি। এইবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে জঙ্গি নিয়ে যে কথাটা বলছেন, পশ্চিমবঙ্গের সাথে জঙ্গির লিঙ্ক বাম আমল থেকেই আছে। ইন্ডিয়ার মুজাহিদ্দিন বলে যে জঙ্গি অর্গানাইজেশনকে আপনারা চেনেন, তার ফাউন্ডারদের মধ্যে একজন বাঙালি, যার নাম আমির রেজা খান। সে মৌলানা আজাদ কলেজের ছাত্র ছিল। 92 সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে কিভাবে সে যুক্ত হয় এবং তিহার জেল থেকে কিভাবে হয় সেটা আপনারা জানেন। প্রশ্নটা হচ্ছে যে এই জঙ্গিবাদী, অ্যান্টি স্টেট, এই সমস্ত কাজগুলোর পেছনে স্টেট যদি প্যাসিভলি স্পন্সার্ড না থাকে তাহলে কখনো এই ধরনের জিনিসগুলো ঘটে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা পরিবর্তন হয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন সাইকোলজিক্যালি অ্যাজ এ লিডার তিনি চেঞ্জ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-12 সালে মাই আনফরগেটেবল মেমোরিজ নামক অটোবায়োগ্রাফি লিখছেন, কিংবা যখন পরিবর্তন নামের বইটা লিখছেন, সেই সময় তিনি হচ্ছেন গান্ধিয়ান তৃণমূল কংগ্রেসের প্রবক্তা। আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে উনি 2025 সালের বইমেলায় ওনার পাবলিশ হওয়া বইগুলি আপনি যদি পড়েন, রাজনীতির বইগুলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে গান্ধিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ক্যাপিটালিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। এবং সেই কারণে আপনি যে বলছেন না মাওবাদীদের হয়ে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, না, বলছে না। কেন বলছে না? তার কারণ মাওবাদীদের মূল জায়গাটা যেখান থেকে, যে ইন্ডিজিনাস কমিউনিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই জায়গার অ্যাপ্লিকমেন্টের কথাই তো মাওবাদের কোর প্রিন্সিপাল। আপনি দেউচা পচামির ঘটনাটা বলুন। দেউচা পচামিতে কিভাবে একটা কোল মাইন করানোর জন্য ইন্টারনেট বন্ধ করে স্টেট স্পন্সার্ড ক্রাইম হচ্ছে, তাহলে সেই খবরগুলো তো আসছে না। তার কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের মেজর যে জায়গাগুলো আসছে, বহু বিদেশি ফান্ডিং তৃণমূল কংগ্রেসে আসে। ইনফ্যাক্ট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির প্রচুর পরিমাণে ফান্ডিং, বিভিন্ন যে সমস্ত এমপিদের নাম আপনি বলছেন, এরা ছাড়াও বাইরে একটা র্যাডার রয়েছে, যেই র্যাডারগুলোর মারফত বিদেশি ফান্ডিং এইখানে আসে এবং সেইগুলোর সাথে সরাসরি স্টেটের কানেকশন রয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই ইনফরমেশনগুলো অনেক আগে থেকেই থাকে। তার কারণ এই যে টার্গেটেড কমিউনিটিগুলির কথা আপনারা বলছেন, এদের ফোন ইন্টারসেপশন করা থেকে শুরু করে, এদের সম্পর্কে ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে শুরু করে সব কিছুই থাকে। কিন্তু মুশকিল হচ্ছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে লালবাজার যদি একটা রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টটা ধরুন আজকে রাজীব কুমার অ্যাকশন নেবেন কি নেবেন না, তার আগে অথরাইজেশন দেবে নবান্ন। প্রত্যেকটা রিপোর্ট নবান্নে যায় এবং নবান্নের ওখানে যে সুপ্রিম বস রয়েছেন, পলিটিক্যাল বস, তিনি যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দেন ততক্ষণ পর্যন্ত লালবাজার অ্যাকশন নেয় না। এবং এই জায়গাগুলোতে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, আজকে আপনি যে কোনো জায়গায় সার্ভে করলে দেখতে পাবেন যে এই যে ধরুন একটা সিম্পল এই দিয়ে কনক্লুড করব, ধরুন আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, আপনি খুব টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখুন যে তারা কিন্তু কেউ বললো না যে আমরা 4 দিনে আসাম দখল করব, 4 দিনে দিল্লি দখল করব, 4 দিনে ত্রিপুরা বা নাগাল্যান্ড দখল করব। তারা বললো 4 দিনে কলকাতা দখল করব। কেন একটা ঢাকায় বসে থাকা লোকজন 4 দিনে কলকাতা দখলের কথাটা বলতে পারছে, সে কেন আসাম বা দিল্লির কথাটা বলতে পারছে না? তার কারণ শুধুমাত্র ভৌগোলিক সীমানা নয়, আমাদের তো অন্যান্য অনেক রাজ্যের সাথেই ভৌগোলিক সীমানা বাংলাদেশের রয়েছে। কিন্তু কলকাতা দখল করার উদ্দেশ্যটাই হচ্ছে যে কলকাতা এমন এক জায়গা যেখান দিয়ে বছরের পর বছর, দশকের পর দশক ধরে, এবং এই গভর্নমেন্টের আমলে হরেক মাল 10 টাকায় যেভাবে আধার কার্ড বিক্রি করা হয়েছে, জাল আধার কার্ড, সেগুলোর মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গকে একটা করিডোর হিসেবে ব্যবহার করা হয়। আপনারা একের পর এক এনআইএ এর অপারেশন দেখেছেন, আপনারা একের পর এক বেঙ্গল এসটিএফ এর অপারেশন দেখছেন। কলকাতায় এই মুহূর্তে একাধিক বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে তাদের নাম বদলে, পরিচয় বদলে, ইনফ্যাক্ট ধর্মীয় আইডেন্টিটি বদলে এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন এবং তাদেরকে স্টেট স্পন্সর করছে বলেই রয়েছেন। এই ব্যাপারে প্রশাসন রিলাক্টেন্ট। তার মানে অরিত্র, আপনি বলছেন এই যে জুলাই 12, 2010 থেকে
টানা 2022-23 পর্যন্ত পিএফআই এর বিভিন্ন রাজ্যে পিএফআই এর বিভিন্ন কর্মীদের কাছে অস্ত্র উদ্ধার হয়। জুলাই 12, 2010 কানুর, 27 সেপ্টেম্বর 2013 কানুর, আবার তেলেঙ্গানা 7 জুলাই 2014, এরকম করে লিস্ট রয়েছে। তারপর যখন প্রশ্ন করা হয় এই রাজ্যে পিএফআই ব্যান হবে কিনা, তখন তৃণমূল কংগ্রেসের শাসক মানে যে শাসক সিস্টেম সেখান থেকে বলা হয় আমরা নজর রাখছি, মনিটরিং করছি। যেখানে কেন্দ্র সরকার এই সংগঠনকে ব্যান করে 2022-এ এসে, সেটা এই রাজ্য করেনি, না করে বলেছিল আমরা নজর রাখছি। কি নজর, কোথায় নজর, নজর রাখার কি আছে, টোটাল ডেটা রয়েছে আমাদের কাছে, রয়েছে যখন আপনার কাছে রয়েছে, তাই নয় কি অরিত্র? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।